এসে তিনি আপনার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন, এমনকি সেখানে বক্তব্য দিবেন। এই যখন অবস্থা, দেশের নেতাকর্মীরা সবাই যখন তার এই আগমনকে ঘিরে ফেসবুকে পোস্ট শুরু করেছেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, এরই মাঝখানে দুঃসংবাদ হচ্ছে তারেক জিয়া দেশে আসছেন না। তাহলে কি কালকে একটা মানুষের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে কোনোভাবে অন্য কোনো দলের দিকে চলে যাচ্ছে কিনা, ছাত্রদের বাইরে চলে যাচ্ছে কিনা? দেখুন, আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কালকে প্রকাশ করতে যাচ্ছি, সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে ভিক্ষুকের মতো তিনি আশ্রয়ের প্রার্থনা করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিওর অংশ বেশি থেকে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে। সেই সাথে সাথে কিন্তু তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনাও লন্ডনের যে এয়ারপোর্ট আছে সেখানে পৌঁছিয়ে গিয়েছে। তাদের কিন্তু মুখোমুখি দেখা হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যম এবং গোলাম রনি সাহেব। এই বিষয়টি আপনারা কেমনভাবে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সেই সাথে সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। অপরদিকে গণমাধ্যমে কিন্তু বলা হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না, বাংলাদেশে আসার জন্য তাকে বাধা দেওয়া হয়েছে। কতটা সত্য এই কথাটুকু তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন এখন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। আজকের দিনে সারা বাংলাদেশের গণমাধ্যম জুড়ে এতক্ষণ যাবৎ আপনারা সকলে জানেন যে আজকে ঢাকাতে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে একটা বিশাল সমাবেশ। আর গতকালকে থেকে আমরা গণমাধ্যমের বরাতে বা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন, আর এসে তিনি আপনার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন, এমনকি সেখানে বক্তব্য দিবেন। এই যখন অবস্থা, দেশের নেতাকর্মীরা সবাই যখন তার এই আগমনকে ঘিরে ফেসবুকে পোস্ট শুরু করেছেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, এরই মাঝখানে দুঃসংবাদ হচ্ছে তারেক জিয়া দেশে আসছেন না। তাহলে কি কালকে আসছেন? না, কালকেও আসছেন না। কবে আসছেন সেইটাও এখনো শিওর না। ঝামেলাটা কোথায়? এখন তো আর তার গ্রেপ্তারের ভয় নেই, অথবা যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তার বন্ধুবান্ধব সবাই জামিন পেয়ে গেছে, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়ে গেলেন। তাহলে কেন, কি কারণে তিনি দেশে আসছেন না? দর্শক, এই মুহূর্তে আমরা সর্বশেষ যেই আপডেট পাচ্ছি, বাংলাদেশ থেকে যাবার পর তিনি যুক্তরাজ্যের যেই সিটিজেনশিপ নিয়েছেন বা সেখানে যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, সেই যে বিষয়টা, সেখানে কিন্তু বেশ কিছু আইনি বিষয় আছে। এখন খুবই কাছের তথ্য বা একদম প্রথম সারির গণমাধ্যমগুলো তথ্য দিচ্ছে যে কিছু আইনি বিষয় শেষ হলেই তখন তিনি দেশে ফিরতে পারবেন। আর আজকে বুধবার ঢাকায় যে সমাবেশ, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক জিয়া উপস্থিত থাকবেন। এই বিষয়টা যেভাবে আসছে, এটা হচ্ছে আপনার কি বলা হয় যে ভার্চুয়াল মাধ্যমে। তো ভার্চুয়াল মাধ্যমে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ 28শে অক্টোবর না কোন মাস, আমার সঠিক মাসটা খেয়াল নাই, যে সর্বশেষ বিএনপির একটা বিশাল সমাবেশ ছিল, তিনি সেখানেও কিন্তু ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন, যেটা নিয়ে আবার সরকারের নানান আইনি বাধা টাধাও তাকে ফেস করতে হয়েছিল। তার মানে তিনি আপনার আজকে আসছেন না। তো কখন আসবেন? আজকে যে মিটিং হবে সেখানে তিনি ভার্চুয়ালি থাকবেন, সরাসরি তারেক জিয়াকে দেখার কোনো সুযোগ নেই, এমনকি বেগম খালেদা জিয়াও সেখানে সরাসরি অংশগ্রহণ করবেন না। মির্জা ফখরুল ইসলাম তিনি বলছেন যে তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে আইনি কিছু প্রসিডিং আছে। তো উনি যখনই মনে করবেন যে হি ক্যান কাম ব্যাক, আমরা অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন, সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। তো এখন তার এই আসার পেছনে আমরা যদি দেখি যে এখানে সম্ভবত যুক্তরাজ্যের যে তিনি অবস্থান করছেন, সেখানে কিছু আইনি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা হতে যাচ্ছেন। তবে সময়টা আর দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। সম্ভবত সাধারণ ছাত্র সমন্বয়করা এই মুহূর্তে তারা নানানভাবে এই মুহূর্তে তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তন, বিএনপির নেতাকর্মীরা যারা আছেন সবাই অপেক্ষা করছেন তীর্থের কাকের মতন। কিন্তু তিনি দেশে আসবেন এই খবরগুলো যখন গণমাধ্যমে আসছে, সেখানে আবার অনেকেই তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনটাকে তারা নানানভাবে এটা নিয়ে মন্তব্য কিন্তু কমেন্ট সেকশন আমরা দেখছি। তো যাই হোক, খুব শীঘ্রই অবশ্যই যারা জাতীয় নেতা আছে, এটাই সিস্টেম, ক্ষমতা যখন নাই, এখন শেখ হাসিনা তিনি পলাতক, তিনি আবার বিভিন্ন দেশের কাছে আশ্রয় চাচ্ছেন, আবার আজকে তারেক জিয়া প্রবেশ করছেন, আবার হয়তো ক্ষমতার পালাবর্তন কখনো হবে, আবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে, জয় আসবে, আবার বিএনপি বা জামাতের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে ভাগবে। আসলে এই রাজনৈতিক অবস্থাটারই পরিবর্তন করতে চায় আমাদের সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন। তারা মনে করছেন এটা কোনো সিস্টেম হইতে পারে না যে একটা দলের পতন হইলে অথবা ক্ষমতা থেকে তারা সরে গেলে তাদের নেতাকর্মীরা, তাদের ঊর্ধ্বতন সিনিয়র নেতৃত্বরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আইনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে তাদেরকে হয়রানি, মিথ্যা মামলা, দেশ ত্যাগ থেকে শুরু করে যাবজ্জীবন রিমান্ড, ফাঁসি, এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মনে ক্ষোভ, কারণ এটা কোনো সিস্টেম হইতে পারে না।
দেখা যাক সাধারণ সমন্বয়করা যেই নতুন রাজনৈতিক একটা বিবর্তনের ধারাতে যাচ্ছে সেটা কতটুকু ফলপ্রসূ হয়। একটা মানুষের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে কোনোভাবে অন্য কোনো দলের দিকে চলে যাচ্ছে কিনা, ছাত্রদের বাইরে চলে যাচ্ছে কিনা। দেখুন, আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কালকে প্রকাশ করতে যাচ্ছি, সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য। যে ইকোনমিক্সে বেস্ট তাকে ইকোনমিক সেক্টর দেখানোর জন্য দেওয়া হবে, যে লিগ্যাল সেক্টরে বেস্ট তাকে লিগ্যাল সেক্টরে দেখার জন্য দেওয়া হবে, যে হচ্ছে এডুকেশন সেক্টরে বেস্ট তাকে এডুকেশন সেক্টরে দেওয়া হবে। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে, যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায়। সেজন্য যে দলীয়করণের একটি ব্যাপার থাকে, যে এতদিন পর্যন্ত একটা বাইনারি অপোজিশন ছিল, যে এই পরিবারতন্ত্র না হয় ওই পরিবারতন্ত্র, এই দুই পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে সর্বজন গ্রহণযোগ্য ছাত্র জনতার উপস্থিতিতে, ছাত্র জনতার অংশগ্রহণে একটি সর্বজন গ্রহণযোগ্য একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করে আমরা নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো চাচ্ছেন তাতে করে সংবিধানের বড় ধরনের যে আপডেটেশন অথবা পরিবর্তনের দরকার হতে পারে, সেই জায়গাটি একটু সময় বেশি লেগে যাবে মনে হচ্ছে না? দেখুন, সংবিধান হচ্ছে মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়, আমাদের দেশের জন্য হচ্ছে যেই জিনিসটা হচ্ছে কল্যাণ করে। এখন আমাদের দ্রুততম সময়ে যে প্রবলেমগুলো এখন আমাদের এসেছে, জনজীবনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভেঙে গিয়েছে, পুলিশ ডিসলভ হয়ে গিয়েছে, সেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষা এই ব্যবস্থাটি ল অ্যান্ড ডিসঅর্ডারকে আবার হচ্ছে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য সংবিধানের যেই জায়গাগুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যাড্রেস করা যায়, সেগুলো লিগ্যাল অ্যাডভাইজারদের পরামর্শক্রমে সেই কাজগুলোকে দ্রুততম সময়ে করে ফেলা হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে ভিক্ষুকের মতো তিনি আশ্রয়ের প্রার্থনা করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, যার জুতো টানার জন্য এই কয়দিন আগে বাংলাদেশে কোটি মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত, যার স্টাইল, যার কথাবার্তা, যার পোশাক আশাক সব কিছু অনুকরণ করার জন্য, তাকে তেল দেওয়ার জন্য যে প্রতিযোগিতা হতো, এখন সেই সজীব ওয়াজেদ জয় তার বয়োবৃদ্ধ মাকে নিয়ে এবং তার যে বোন যার তালাক হয়ে গেছে সেই বোনকে নিয়ে কি যে দুর্বিষহ একটি অবস্থার মধ্যে আছেন। সাম্প্রতিক সময় তার কিছু সেই ভিডিও ফুটেজ যেটি ভাইরাল হয়ে গেছে, পরপর দুটো ভিডিও ফুটেজ, সেটির মাধ্যমে আমরা জানতে পারছি। আমার নিজের একটা অভ্যাস হলো যে আমি সাধারণত কারো যখন বিপদ আসে, দুর্বলতম অবস্থায় কেউ থাকে, তাকে নিয়ে আমি নেতিবাচক কথা বলা, খোঁটা দেওয়া, এই জিনিসগুলো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দনীয় নয়। যখন শেখ হাসিনার ক্ষমতার সূর্য একদম মধ্য গগনে, তখন তার সমালোচনা করেছি, নিষ্ঠুর সমালোচনা করেছি। এমনকি যখন তার কাছাকাছি ছিলাম, সংসদ সদস্য ছিলাম, তখনও সমালোচনা করেছি সামনে দাঁড়িয়ে। আজ ডক্টর ইউনূস বাংলাদেশের সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আমি 2012 সনে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম অনেক মানুষের সামনে, একা একা নয়, একান্ত বৈঠকে তার রুমে, গণভবনে, যে আপা ডক্টর ইউনূসের বিষয়টা মিটমাট করে ফেলেন। তো তিনি অনেক আশ্চর্য হয়ে গেছিলেন যে ছেলেটা সাহস হলো কি করে, যেখানে জাহাঙ্গীর কবির নানক, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর এস টি ইমাম, ওবায়দুল কাদের, এরকম অন্তত 15-20 জন উপস্থিত ছিলেন, সব শীর্ষ নেতৃবৃন্দ। আমাদের প্রায় 3-3.5 ঘন্টা বৈঠক হলো। তো সেই বৈঠক শেষে আমি যখন এই কথা বললাম উঠে আসার সময়, তিনি একেবারে আশ্চর্য হয়ে তার যে রুম, গণভবনের যে তার অফিস রুম, সেই অফিস রুমের দরজায় তিনি হেলান দিয়ে দিলেন, দাঁড়ানো অবস্থা থেকে একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে। তো তিনি বললেন যে ডক্টর ইউনূসের সাথে তোমার কি সম্পর্ক? আমি বললাম যে আমি তো জানি না আমার সাথে কি সম্পর্ক। তিনি একদিন হঠাৎ করে তার একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিলেন, হোটেল র্যাডিসন একটা অনুষ্ঠান হচ্ছিল, আর সেই অনুষ্ঠানে আমি গেলাম। আমাকে তিনি যথেষ্ট সম্মান দিলেন, মঞ্চে উঠালেন, প্রথম সারিতে তিনি বসালেন, এবং এমনকি প্রথম আলোর মতিউর রহমান সাহেব বা প্রথম আলোর মালিক মানে লতিফুর রহমান সাহেব, ডাক্তার ফজলে হাসান আবেদ, তারা দ্বিতীয় সারিতে ছিলেন, কিন্তু তিনি আমাকে প্রথম সারিতে বসালেন, একেবারে ফার্স্ট সারিতে র্যাডিসনের একটা অনুষ্ঠানে। আমি প্রধানমন্ত্রীকে বললাম যে কেন তিনি এই কাজটা করেছেন আমি বলতে পারি না। তারপর তিনি আমাকে বললেন যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আসলে সাক্ষাৎ করতে চাই, তাকে আমি কিছু কথা বলতে চাই রনি, আমি মাত্র আধা ঘন্টার জন্য তার একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, আজকে 2 মাস যাবত কন্টিনিউয়াসলি, কিন্তু কোনো রেসপন্ড পাচ্ছি না। তো আমি শুধু জানতে চাই, বুঝতে চাই যে আমাকে নিয়ে প্রধানমন্ত্রী যে নেতিবাচক ধারণাটা, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেননা তার সঙ্গে আমার যে সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্ক খুবই মধুর। আমার গ্রামীণ ব্যাংকের জন্য তিনি অনেক কিছু করেছেন, আমার জন্য অনেক কিছু করেছেন। আমি তার সরাসরি শিক্ষক নই, কিন্তু তিনি আমাকে নিয়ে গেছেন বিভিন্ন জায়গাতে। তো আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং 96 সনে যখন তিনি ক্ষমতায় এলেন, তখন গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল। তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বলতে গেলে বিনা সুদে আমাকে 800 কোটি টাকা
ঋণ দিয়ে এই ব্যাংকটিকে টিকিয়ে রেখেছেন। আমি গ্রেটফুল। কিন্তু এইবার কি হলো যে তিনি এখন আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরাতে চাচ্ছেন, আমার বিরুদ্ধে কথাবার্তা বলছেন বা যা কিছু বলছেন, আমি রিজনটা বুঝতে পারছি না, কারণটা বুঝতে পারছি না। তিনি যদি আমাকে সরাসরি বলেন বা আমি তার সাথে দেখা করার পর আমার অবস্থানটা ব্যাখ্যা করতে পারতাম, তাহলে আমার জন্য একটু শান্তি লাগতো, আমি তার অবাধ্য হব না। তো এই কথা আমি তাকে বলার পর তিনি বললেন যে ওই বেঈমানের বাচ্চার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, তুমিও যোগাযোগ রেখো না। তুমি যোগাযোগ রেখো না এই কথাটা বলছে কিনা আমার মনে নাই, তবে তিনি একেবারে স্পষ্টভাবে বলেছিলেন যে ওই বেঈমানের বাচ্চার সঙ্গে কোনো কথা নেই। ভালো কথা। তখন আমি বললাম যে দেখুন, আপনি আমার দলের নেতা, প্রধানমন্ত্রী, আপনার হুকুম মান্য করা ছাড়া এই দলে থাকা সম্ভব নয়। আপনি বলেছেন আই গট মাই মেসেজ। আমি ডক্টর ইউনূসকে সেই কথা বললাম এবং আমি পত্রপত্রিকায়ও বাংলাদেশ প্রতিদিন, নয়াদিগন্তে একের হুবহু এই কথাগুলো লিখে দিলাম। তো এখন নিজের অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই হিসাবে তার যে সম্মানটুকু প্রাপ্য ছিল আমি কিন্তু সবসময় করেছি, সমালোচনা করেছি, তার সামনে দাঁড়িয়ে অনেক নিষ্ঠুর কথা বলেছি আবুল বালা আব্দুল মুহিত অর্থমন্ত্রী উপযুক্ত নন, তিনি চালাতে পারছেন না। আবুল হোসেন সাহেব থেকে শুরু করে অনেক মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে টুকু সাহেব ছিলেন, প্রতিমন্ত্রী সাহারা খাতুন, পরবর্তী মহিউদ্দিন খান আলমগীর, আমি নিষ্ঠুরভাবে তাদের সমালোচনা করেছি যখন ক্ষমতা ছিল। তারাও ক্ষমতা ছিল এবং আমিও বাইরে থেকেও তাদের সমালোচনা করেছি একেবারে 2018 সন পর্যন্ত একভাবে। আবার বিএনপিতে এসে সেই সমালোচনাটা নিউট্রাল করার চেষ্টা করেছি, কারণ আওয়ামী লীগকে যখন ওন করতাম তখন খুব কঠিনভাবে নিজের সন্তানদেরকে যেভাবে আপনি শাসন করেন, প্রিয়জনকে যেভাবে আপনি নিষ্ঠুরভাবে বলেন, ঠিক ওইভাবে 2018 সন পর্যন্ত আওয়ামী লীগকে আমি সমালোচনা করেছি, যখন আওয়ামী লীগের ক্ষমতা একেবারে মধ্য গগনে। আমি প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছি আপনার কোনো চেইন অফ কমান্ড নেই প্রশাসনের, আপনার অফিস থেকে সচিবালয় বাইরে। এবং এই কথাগুলো আবার পত্রিকা ছাপা হয়েছে যে এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই, যুগান্তরের একদম ব্যানার হেডলাইন। তো যাই হোক, সেই সমালোচনা তাকে করেছি, কিন্তু সেই তুলনায় ওই সময়টিতে বিএনপির পক্ষে লিখেছি, জামাতের পক্ষে লিখেছি। যে আমি যখন এমপি ছিলাম তখন বেগম জিয়ার পক্ষে লিখেছি। বেগম জিয়াকে নিয়ে একটা লেখা, উনি নিজে এই লেখাটা পড়ে তো মানে রীতিমতো মানে আমার ভক্ত হয়ে গিয়েছেন। আমার কাছে বিএনপি সবাই অনেকে টেলিফোন করেছেন। 2012-13 সালে আমি একটা লেখা লিখেছিলাম, স্বপ্ন লোকের কল্পযোগে বেগম জিয়ার রাজনীতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে। তো যাই হোক, এখন যেটা হলো, এই সমস্ত কর্মকাণ্ড করেছি মূলত শেখ হাসিনাকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, তিনি ভালো থাকুন এবং মন্দ কাজগুলো যেন তিনি কম করেন। এবং আমার যতটুকু বিশ্বাস ছিল যে 2013 সন পর্যন্ত তিনি একটা রিজনেবল জায়গাতে ছিলেন। কিন্তু 2014 সনের নির্বাচনের পরে, মানে একটা অবৈধ নির্বাচনের পরে, বা 2018 সনের একটা নির্বাচনের পরে, 2024 সনের নির্বাচনের পরে ক্রমশ তিনি মানে একেবারে স্বৈরাচার হতে 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 লেডি হিটলার বললে ভুল হবে। আমি হিটলারের অনেক গুণাবলী আমি দেখেছি যেটি শেখ হাসিনার মধ্যে ছিল না। আপনি জানেন হিটলার তার প্রেমিকার প্রতি কতটা বিশ্বস্ত ছিলেন। তিনি বিটোভেন, পৃথিবীর সর্বকালের সেরা গিটারিস্ট, তার সেই বিটোভেনের তিনি সঙ্গীত শুনতেন এবং ওই সঙ্গীত যদি কেউ শুনে তার পক্ষে নিষ্ঠুর হওয়া সত্যিকার অর্থে কঠিন একটি বিষয়। এবং জার্মান জাতিরা কিন্তু এখনো তাদের শ্রেষ্ঠ মানুষদের মধ্যে হিটলারকে মনে করে। আমরা বাইরে থেকে যেভাবে তাকে ভিলেন মনে করি, তারা কিন্তু সেভাবে মনে করে না। যেমন ফ্রাঙ্কো, স্পেনের ফ্রাঙ্কোকে আমরা ভিলেন মনে করি, কিন্তু স্পেনের লোকজন তাকে কিন্তু এখনো স্মরণ করে নায়ক হিসেবে। কিন্তু মুসলিনী খারাপ ছিল। তো যাই হোক, শেখ হাসিনার মধ্যে রবীন্দ্রসঙ্গীত ছিল, গান ছিল, মানে নামাজ ছিল, কালাম ছিল, মানবতা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, আপ্যায়ন ছিল, অনেক কিছু ছিল যেগুলো এই স্বৈরশাসক ধীরে ধীরে হতে হতে এই টোটাল জিনিসগুলো তার ভিতর থেকে চলে যায়। তিনি আগের থেকেই মুখরা রমণী ছিলেন, মুখে যা আসে তাই তিনি বলতেন, কিন্তু সেটার সঙ্গে তার ক্রোধ এবং তার অশ্লীলতা যুক্ত হয়। তিনি আজে বাজে ভাষায় তারেক রহমান, বেগম জিয়া এদেরকে নিয়ে মন্তব্য করা শুরু করেন। এবং আশেপাশে যারা লোকজন আছেন, এখন ধরুন বেগম জিয়াকে নিয়ে, মোসাদ্দেক আলী ফালুকে নিয়ে একজন 75 বছর 76 বছর বয়সী প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী অশ্লীল শব্দোচ্চারণ করছে সাংবাদিকদের সামনে, আর সাংবাদিকরা তালি বাজাচ্ছে। এই শ্যামল দত্তরা, এই নাইমুল ইসলাম খানেরা, অন্যান্য দেখেন ওই যে সব যারা উপস্থিত থাকে সেখানে খুব বাজে কথা। এখন আমার সেই দৃশ্যে মানে সমস্ত জাতি দেখেছে। তো এরকম বাজে কথা বলতে 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 তিনি তার যে জবান, এটার কোনো লাগাম তিনি আর রাখেননি। এর ফলে কি হলো, তার জিহ্বা এটা খুন্তি, কোদাল, কাঁচি কিংবা কুড়াল এর সাথে ধারালো হয়ে গেছিল। আর জিহ্বার সাথে পাল্লা দিয়ে তার দুটো ঠোঁট ভীষণ রকম বাজে হয়ে গিয়েছিল। এবং তিনি যখন কথা বলতেন, বাজে কথা বলতেন, তখন অঙ্গভঙ্গি করতেন আরো বাজেভাবে। শব্দের যে উচ্চারণ, এটি ছিল আরো নিকৃষ্ট।
এবং যেহেতু তিনি দেখতে সুন্দরী নন বেগম খালেদা জিয়ার মতো, আর বুড়ো হয়ে গেছেন, বুড়ো হলে তো মানুষের এমনি চেহারাটা একটু নষ্ট হয়ে যায়, তো তিনি এই বুড়ো শরীর নিয়ে, বিকৃত স্বর নিয়ে যখন তুই তুকারি করে তারেক জিয়াকে গালি দিতেন, জিয়াউর রহমানকে গালি দিতেন, খুনি জিয়া বলতেন, খুনি তারেক বলতেন, খুনি খালেদা জিয়া বলতেন, পলাতক আসামি বলতেন, রাজনীতি করার অধিকার নাই, লন্ডনে পালায় আসছে, বাপের বেটা পাল্লা আয় দেশে, এসব কথাবার্তা বলতেন, আমি তখন আহত হতাম নিজের ধর্মবোধের কারণে। এর কারণ হলো যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি তাচ্ছিল্য করবেন ও মানুষটির হাতে আপনার অপমান এবং অপদস্থ হতে হবে, এবং যে মানুষটিকে আপনি গুতাতে থাকবেন, খোঁচাতে থাকবেন, সেই মানুষটির করুণার কাছে আপনার যেতে হবে। এবং ডক্টর ইউনূস এবং বেগম শেখ হাসিনা, এই তাদের যে রসায়নটা সাম্প্রতিক সময় আসলো, এই যে নিয়তিটা, এটা কিন্তু আমি 2009-10 সালে বুঝতে পেরেছিলাম এবং শেখ হাসিনাকে সেইভাবে সতর্ক করেছিলাম। আফসোস তিনি শুনেননি। একইভাবে আমি বলিনি কখনো তারেক জিয়া সম্পর্কে, বেগম জিয়া সম্পর্কে, কিন্তু আমি লিখেছি। কিন্তু তিনি যেভাবে কথাবার্তা বলতেন আমার কাছে মনে হচ্ছিল যে একইভাবে তারও সেই পরিণতি হতে হবে। তারেক জিয়া বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, রাজনীতি করবেন না মুসলেখা দিয়ে গেছেন, ওর মাও খুনি, ওর বাপও খুনি, ও একটা খুনি, এই সমস্ত যে কথাগুলো তিনি বলেছেন বিভিন্ন সময়টিতে, এইগুলো এখন বুমেরাং হয়ে তার জীবনে কিভাবে এসেছে। এবং তিনি শেষের দিকে এসে নিজেকে মাদার অফ খুনি বলতেন। শেষের দিকে তার একান্ত কাছে যারা লোক আছে, সেটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। একজন তার খুব ঘনিষ্ঠ সংসদ সদস্য, মানে একদিন খুব হৃদয় বিদারক একটা কাহিনী তিনি আমাকে বলছিলেন, যে শেখ হাসিনা নিজের মুখে বললেন যে তিনি এখন মাদার অফ খুনি। তো যাই হোক, এখন এই যে তারেক জিয়া, বেগম জিয়া, তাদের ক্ষেত্রে যে তুচ্ছ এবং তাচ্ছিল্য তিনি করেছেন, সেই জিনিসগুলো এখন নিয়তি তাকে দিয়ে দিল। এবং তার যে এমন ঘটনা ঘটবে, আমি অন্তত 20-25টা সম্পাদকীয় লিখেছি এবং বারবার আমি রেজা শাহ পাহলভী এই কাহিনী বর্ণনা করেছি, কিভাবে তিনি আমেরিকা দালাল হয়ে ইরানকে শোষণ করেছেন এবং যখন প্রয়োজন ফুরিয়ে গেছে আমেরিকা তাকে কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং আমেরিকাতে তিনি গিয়ে যখন আশ্রয় নিলেন, তখন তিনি আমেরিকার আশ্রয় পেলেন না, সেখান থেকে তিনি ইটালিতে চলে আসলেন হোটেলে অনেকদিন, তারপরে সম্ভবত মিশর তাকে আশ্রয় দিতে চেয়েছিল, মিশর অথবা ইটালি, এই মুহূর্তে আমার মনে আসছে না, তার একটা হোটেল রুমে তার খুব নির্মমভাবে মৃত্যু হয়। রেজা শাহ পাহলভী, দ্য লাস্ট এম্পারার অফ ইরান। তো এই কাহিনীটি আমি বারবার লিখেছি যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবে না, এবং এখন যেভাবে পত্রপত্রিকা আসছে যে ভারত আশ্রয় দিতে রাজি না, অল্প কিছুদিন তাকে সেখানে থাকতে দিচ্ছে, বিকল্প তিনি যেন অন্য কোনো দেশে যেতে পারেন। তার ছেলে সন্তান থেকে শুরু করে অন্য সবাই সেই বক্তব্য দিচ্ছেন। আর শেখ রেহানা তো যেহেতু ব্রিটিশ সিটিজেন, তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী, তার তো আর সেখানে যেতে, ইংল্যান্ডে যেতে অসুবিধা নেই, কিন্তু ইংল্যান্ড তিনি যেতে চান এবং ইংল্যান্ডে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন বলে পত্রপত্রিকায় এসেছে বা অনেকে বলেছেন। তো ইংল্যান্ড জানিয়ে দিয়েছে যে এত দ্রুত তাদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়, তাদেরকে অপেক্ষা করতে হবে। এর কারণ হলো সেখানে নতুন সরকার এসছে, আগের কনজারভেটিভ পার্টির সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এখন লেবাররা ক্ষমতায় এসেছে, যদিও টিউলিপ লেবার দলে আছে, কিন্তু ওখানে তার বাংলাদেশের মতো না, ওখানে তাদেরকে আইন কানুন মানতে হয়। তো ধরুন শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নিলেন, রাজনৈতিক আশ্রয় নিলেন, একদিকে শেখ হাসিনা আশ্রয় নিলেন এবং তিনি হিথ্রো এয়ারপোর্টে নামছেন অ্যাসাইলাম হিসেবে, এবং তাকে রিসিভ করার জন্য কেউ নেই। আমি 1/11-এর সময় ইংল্যান্ডে ছিলাম এবং সেই সময়টাতে শেখ হাসিনাও ইংল্যান্ডে ছিলেন, আমি দেখেছি কেউ নাই, কেউ থাকে না। আর অন্যদিকে ধরুন একই সময়টিতে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, সমস্ত লন্ডনের প্রবাসী বাঙালিরা তাকে সি অফ করার জন্য এয়ারপোর্টে চলে এসেছে। শেখ হাসিনা নামছেন আর তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশে আসার জন্য। এই যে দৃশ্য একবার একটু কল্পনা করেন তো, যেটি আজ থেকে 1 সপ্তাহ আগে আমি যদি বলতাম আপনারা আমাকে পাগল বলতেন। আজ থেকে 1 বছর বা 6 মাস আগে যদি আমি কথা প্রকাশ্যে বলতাম, খুব দৃঢ়তার সাথে কথা বলতাম, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। কিন্তু আজকে সেটাই বাস্তব। এবং একটা সময় আমি তারেক রহমান সাহেব সম্পর্কে বলি, তাকেও আমি একটা সময় বলেছি, তিনি একটা সময় খুব হতাশ হয়ে পড়লেন। আমি তাকে বললাম যে এই আজকের তারেক রহমানের জীবনে যা কিছু ঘটছে, এটা আমি তাকে 2019 সনে আমি তাকে বলে দিয়েছিলাম যে এইভাবেই আপনার জন্য একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, আপনি বিভ্রান্ত হবেন না, আপনি দৃঢ় থাকুন, নিজের সিদ্ধান্তের উপর অটল থাকুন। এবং সেদিন তিনি যেভাবে হেসেছিলেন এবং যেভাবে নিঃশ্বাস নিয়েছিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিলেন, সে দৃশ্য আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এই যে প্রকৃতিতে ঘটনা ঘটে, ক্ষমতা কারোই স্থায়ী হয় না, বিএনপিরও হয়নি, আওয়ামী লীগের হয়নি, আগামীতে যারা আসবে তাদেরও হবে না। বাকি সময়টা শুধু ইতিহাস হয়ে থাকবে, এই যে এখন যেভাবে আমি ইতিহাস বলছি।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।